দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বিগত দুটি সরকার দেশে শিশুদের যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাঠ পর্যায়ে স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করা এবং সরকারের নতুন নির্দেশনাগুলো তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়। হামে মারা যাওয়া শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিগত দুটি সরকার যথাসময়ে হামের টিকা না দিয়ে ক্ষমাহীন অপরাধ করেছে। বর্তমান সরকারের চেষ্টায় হামের ভয়াবহ পরিস্থিতি অনেকটা রোধ করা গেছে। সামনের দিকে আরও উন্নতি হবে। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এটিকে আমরা রোধ করে নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১০ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১৭ শিশু। গত এক মাসে শুধুমাত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে ৫৭৭ শিশু। এর মধ্যে আছে অন্তত ১৩ শিশুর মৃত্যু হয়। চিকিৎসকরা জানান, অনেক শিশু হামের পাশাপাশি প্রতিদিন নিউমোনিয়া ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার রাতের এই ঘটনায় শনিবার থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৭ দিনের জন্য ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংঘর্ষে আহতরা হলেন মুয়াজ ও মীর হামিদুর। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী। কাটছেই না জ্বালানি তেলের সংকট। নির্ধারিত জ্বালানি নিতে অনেকেই অপেক্ষা করছেন ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত। ভোক্তাদের আরেক নতুন বিড়ম্বনা কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস। পেট্রোল পাম্পের সামনে অপেক্ষমান যানবাহনের সারি তৈরি করছে যানজটের। এতে ভোগান্তি বাড়ছে রাজধানীবাসীর। দীর্ঘদিন তেলের জন্য অপেক্ষা করতে করতে মোটরসাইকেলের উপরে ঘুমিয়ে পড়েছেন ক্লান্ত চালক। সকালে রাজধানীর বিভিন্ন পাম্পের সারিতে এমন চিত্র দেখা যায়। ডিপো থেকে আসলে তেল আসছে না, তাদের কাছে যদি পর্যাপ্ত তেল থেকেও থাকে তাও সেটা তারা অন টাইমে ডেলিভারি করছে না। এখানে এসে লাইনে দাঁড়াইছি প্রায় ৭টার দিকে, এখানে তেল দিবে বলছে ১২টা ১টার পরে। তেলের জন্য আসলেই ৬ থেকে ৭ ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হয়। যতটুকু সরকার পদক্ষেপ নিচ্ছে ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের আসলে ব্যক্তিগত জীবনে বা বাস্তবিক জীবনে খুব একটা ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি না। এদিকে জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে পরিবহন খাতে। দেশের বিভিন্ন এলাকায় বন্ধ হওয়ার পথে যানবাহন চলাচল। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দূরপাল্লার পরিবহন চলাচল বন্ধ রেখেছেন কিছু রুটের মালিকরা। বরগুনা সদর উপজেলার একমাত্র ফিলিং স্টেশনে জ্বালানি তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালক সহ দূর দূরান্তে যাতায়াত করা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পটুয়াখালীতে ১৫ দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস বন্ধ রয়েছে। সড়কে কমেছে মোটরসাইকেল সহ গণপরিবহন চলাচল। একই চিত্র নওগাঁতেও। পেট্রোল, অকটেন ও ডিজেল চালিত অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়া জমিতে সেচ দিতে, জেনারেটর চালাতে ও অন্যান্য জরুরি কাজের জন্য চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির উপব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, কিছু বিষয় সংস্থাটির সঙ্গে আরও আলোচনা দরকার হবে। আগামী 2 সপ্তাহের মধ্যে সেগুলো সমাধান হয়ে যাবে। তবে দেশের স্বার্থ সরকারের অগ্রাধিকারে থাকবে বলেও জানান তিনি। 2023 সালে IMF এর সঙ্গে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি সই করে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের সময় ঋণের পরিমাণ আরও $800 মিলিয়ন বাড়ানো হয়। ফলে ঋণ কর্মসূচির মোট আকার দাঁড়ায় $5.5 বিলিয়ন। এর মধ্য থেকে বাংলাদেশকে মোট $3.64 বিলিয়ন ঋণের অর্থ ছাড় করেছে IMF। IMF এর বিভিন্ন উইংস, IFC সহ আমাদের দেশে যে ব্যাংকের যে সমস্যাগুলো আছে সার্বিকভাবে ওগুলোতে তারা রোল প্লে করতে চায়। আর ইন দ্য মিড টাইম IMF এর সাথে যে আলোচনাটা সেটা অব্যাহত থাকবে, কারণ আমরা অনেকগুলো ইস্যু সলভ করেছি, কয়েকটা ইস্যু এখন আলোচনার মধ্যে আছে। যেগুলো এখনো আনরিজলভ রয়ে গেছে ওগুলো আমরা আলোচনা চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে এবং সেটা আগামী 15 দিন পরে আমরা আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেব। হরমুজ প্রণালীতে প্রবেশ করে আবারও বাধার মুখে পড়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলার জয়যাত্রা। ইরানের নৌবাহিনী হরমুজ প্রণালী থেকে জাহাজটিকে ফেরত পাঠিয়েছে। বাংলার জয়যাত্রার ক্যাপ্টেন শুক্রবার রাতে বাংলাদেশের গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ সময় শুক্রবার রাত 12:30টার দিকে জাহাজটি হরমুজ অতিক্রম করতে চাইলেও ইরানের নৌবাহিনী বাধা দেয় এবং ফেরত যাওয়ার নির্দেশ দেয়। জাহাজটি বেশ কিছুক্ষণ প্রণালীতে অবস্থান করে অনুমতির অপেক্ষায় থাকলেও শেষ পর্যন্ত ছাড়পত্র না মেলায় পুনরায় আরব আমিরাতের মিনাসাকার বন্দরে ফেরার জন্য রওনা দেয়। 31 জন নাবিক নিয়ে চলা জাহাজটি মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে প্রায় 40 দিন ধরে ওই অঞ্চলে অবস্থান করছে। এর আগে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধবিরতির মধ্যে এটি 10 এপ্রিল হরমুজ প্রণালীতে পৌঁছালে তখনও অতিক্রমের অনুমতি মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনা আগামী সোমবার পাকিস্তানেই হতে পারে। এই আলোচনাকে সামনে রেখে রোববার ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন আলোচনায় অংশগ্রহণকারীরা। ইরানের একটি সূত্রের বরাতে তথ্য জানিয়েছে CNN। যদিও যুক্তরাষ্ট্র বলছে এখনও আলোচনার সময় চূড়ান্ত হয়নি। এদিকে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্র অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের জানান, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। তেহরান নিয়ে ট্রাম্পের 7টি দাবির সবই মিথ্যা বলে পাল্টা দাবি করেন তিনি। ইরান তাদের ইউরেনিয়ামের মজুদ হস্তান্তরের সম্মত হয়েছে বলে ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। সাভারে উদ্বোধন হলো ডিসেবিলিটি এম্পাওয়ারমেন্ট ফর সাস্টেইনেবল ইম্প্যাক্ট বা দেশীয় তত্ত্বাবধানে পরিচালিত স্পোর্টস সেন্টার, থেরাপি ও একাডেমিক সেন্টার। সকালে সাভারের আমিন বাজারে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশের সহ সভাপতি নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক সাজ্জাদুল ইসলাম। এছাড়াও ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি অফ বাংলাদেশের মহাসচিব ও দেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মারুফ আহমেদ মৃদুল সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্তত 20 জন শারীরিক প্রতিবন্ধী শিশুকে খেলাধুলার পাশাপাশি থেরাপি দেওয়া হয়। এই জিনিস করার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে আজকের এই প্রতিষ্ঠানের যে প্রশিক্ষণ জোন এবং থেরাপি সেন্টার, এটির উদ্বোধনী অনুষ্ঠানে সকলেই আমরা উপস্থিত হয়েছি। তাই এটার শুভ উদ্বোধন ঘোষণাপূর্বক আমরা সমাজে যারা যে স্তরে কাজ করি সচেতন ব্যক্তি, তারা এটির ডেভেলপমেন্টের জন্য এগিয়ে আসবো, এই আহ্বান সকলের প্রতি আমি রাখছি। এটা বাংলাদেশে একটি স্বনামধন্য বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ করে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষার একটা বড় অর্গানাইজেশন হিসেবে দাঁড়াবে এই আশাবাদ ব্যক্ত করি। এবং আমি সবাইকে অনুরোধ করি, আপনারা যারা ব্যক্তি আছেন যে বিভিন্ন সময় বিভিন্ন অনুদান দেন, এই সংগঠনে অনুদান যদি আপনারা দেন তাহলে এই সমাজের পিছিয়ে পড়া যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আছে তাদের অনেক উপকার হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।